প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বোর্ডে টানানো চার্টটি দেখতে পাচ্ছ। আমি যদিও মুখে বলবো, তারপরও দেখতে পেলে হয়তোবা একটু সুবিধা হবে। এখানে আমি খুব সংক্ষেপে একটি উদ্দীপক নিয়েছি। এই সামান্য কয়েকটি উদ্দীপকের আলোকে এবং কয়েকটি সমন্বয়ের আলোকে আমি একটি সমন্বয় জাবেদা কিভাবে আমরা সহজে করব সেটি তোমাদের সাথে আলোচনা করব। আশা করব যে এইটুকু অংশের মাধ্যমেই তোমরা মূল ব্যাপারটি বা বিষয়টি বুঝে নিতে পারবে। দেখো, আমরা দেখি যে আমাদের উদ্দীপকে যেটি থাকে সেটি হচ্ছে একটি রেওয়ামিল দেওয়া থাকে। সেই রেওয়ামিলে কিছু হিসাবের শিরোনাম দেওয়া থাকে বা নাম দেওয়া থাকে, পাশাপাশি তার টাকার অঙ্কটি বা টাকার পরিমাণটি সেখানে দেয়া থাকে। তো এখানে কিছু আইটেম রয়েছে, যেমন মূলধন রয়েছে 40,000 টাকা, নগদ তহবিল রয়েছে 20,000 টাকা, সেবায় রয়েছে 60,000 টাকা, অনুপার্জিত সেবায় রয়েছে 12,000 টাকা, সাপ্লাইজ রয়েছে 8,000 টাকা, বেতন খরচ রয়েছে 18,000 টাকা, অগ্রিম বিমা রয়েছে 6,000, যন্ত্রপাতি রয়েছে 60,000। এই সব মিলে আমার ডেবিট পাশের যোগফল দাঁড়ায় 1,12,000 টাকা, ক্রেডিট পাশের যোগফলও দাঁড়ায় 1,12,000 টাকা। যেহেতু রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট উভয় দিক মিলে যাবে আমরা জানি গাণিতিক শুদ্ধতা যাচাই প্রক্রিয়ার মাধ্যমে। তো এখন আমরা দেখব যেখানে অন্যান্য তথ্যাবলিতে কি বলা আছে। অন্যান্য তথ্যাবলিতে বলা আছে যে 31শে মার্চ তারিখে অনুত্তীর্ণ বিমা 2,000 টাকা। আমি বারবার বলেছি যে সমন্বয়ে যা বলবে প্রথমে বারবার সেটিকে পড়ে খুব ভালোভাবে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমাকে কি করতে বলা হচ্ছে। তুমি আমার সাথে একমত হবে তোমরা সবাই যে সমন্বয় জাবেদার একটা ক্রিটিক্যাল পার্ট হচ্ছে বা টাস্ক হচ্ছে এটি, যে অ্যাকচুয়ালি কি করতে বলা হচ্ছে আমাকে সেটি বুঝতে পারা। আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না বা আমরা এই সঠিক সিদ্ধান্তটি নিতে পারি না যে আমাদেরকে অ্যাকচুয়ালি আয় দেখাতে হবে না দায় দেখাতে হবে, ব্যয় দেখাতে হবে না সম্পদ দেখাতে হবে। কারণ দেখা যায় যে রেওয়ামিলের ভেতরে বা উদ্দীপকের ভেতরে হয়তোবা সম্পদ রয়েছে, অন্যান্য তথ্যাবলিতে বা সমন্বয়ে আমাকে একটা ব্যয়ের কথা বলা হচ্ছে, তাহলে সেখানে দুটো বিষয়ই চলে আসে, সম্পদও থাকে আবার ব্যয়ও থাকে। আবার দেখা যাচ্ছে অ্যামাউন্টটা ভিন্ন, তাহলে কোন অ্যামাউন্টটা এখানে লিখতে হবে, কোন সম্পদকে দেখাতে হবে নাকি ব্যয়কে দেখাতে হবে, এই নানান ধরনের আসলে একটা জটিলতা এই সমন্বয় জাবেদার মধ্যে চলে আসে। তো এক একজন আমরা এক এক রকম ভুল আসলে করে বসি। কেউ হয়তো বা জাবেদাটা সঠিকভাবে লিখি কিন্তু টাকার অঙ্কে ভুল করে বসি, কেউ হয়তো বা টাকার অঙ্ক সঠিক লিখি কিন্তু আয় দেখাতে গিয়ে ব্যয় সম্পদ দায় দেখিয়ে ফেলি বা সম্পদ দেখাতে গিয়ে ব্যয় দেখিয়ে ফেলি। এই ধরনের কিছু ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে। তো আমি তোমাদেরকে সহজে বোঝার জন্য আমার একটি ফর্মুলা কথা বলেছিলাম। আমি আমার এই সংক্রান্ত আগের যে ক্লাসটি ছিল সেখানেও আমি সেই শর্টকাট ফর্মুলা বা পদ্ধতিটি নিয়ে আলোচনা করেছিলাম, যেন আমার সকল শিক্ষার্থী খুব সহজেই সেটিকে অনুধাবন করতে পারে এবং নিজে সেটি শিখে নিয়ে প্রয়োগ করতে পারে। তো দেখো, আমি আজকে আবার সেটি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে, যে এখানে উদ্দীপকের রেওয়ামিলের মধ্যে যে আইটেমগুলি দেয়া থাকবে নট নেসেসারি যে প্রত্যেকটার সাথেই সমন্বয় থাকতে হবে। আমার কাজ হচ্ছে যখন আমাকে সমন্বয় জাবেদার কথা বলবে তখন আমি কিন্তু প্রথমে রেওয়ামিলের দিকে তাকাবো না, আমি তাকাবো সেই অন্যান্য তথ্যাবলীর দিকে বা সমন্বয়ের দিকে। সেখান থেকে আমি একটা একটা করে লেনদেন পড়ব এবং তার সাথে যেই হিসাবটা সম্পৃক্ত এখানে রেওয়ামিলের সেটিকে খুঁজে বের করে আমি দেখব যে সেটির কী অবস্থা। তারপর আমি সমন্বয়ে যেভাবে বলা হয়েছে সেই অনুযায়ী সমাধান দেব। তাহলে দেখো, এই যে মাত্র কথাটি বললাম, এই কথাগুলো থেকে তুমি কয়েকটি ধাপ বা স্টেপ আসলে বের করে নিতে পারো। যেমন ফার্স্ট স্টেপ তুমি লক্ষ্য করো, তুমি চাইলে এখন এই মুহূর্তেই আসলে এখান থেকে সমন্বয় জাবেদাটা শিখে যেতে পারবে খুব সহজেই একটা ক্লাসেই।
এখানে অন্যান্য তথ্যাবলীতে বলা হচ্ছে 31শে মার্চ তারিখে অনুত্তীর্ণ বিমা 2000। আমি বারবার বলেছি যে প্রথমে সমন্বয়টি ভালোভাবে পড়ে বুঝতে হবে কি বলা হচ্ছে এখানে। তো এখানে যেটি বলা হচ্ছে যে 31শে মার্চ তারিখে, এই অঙ্কটি আসলে এক মাসের 31শে মার্চ 2020। তো 31শে মার্চ তারিখে অনুত্তীর্ণ বিমা হচ্ছে 2000। ফার্স্ট কাজ হচ্ছে সমন্বয়টি পড়ে বুঝতে হবে। ফার্স্ট স্টেপ মনে রাখতে হবে। প্রথম স্টেপটি হলো সমন্বয়টি পড়ে বুঝতে হবে যে এটি রেওয়া মিলের কোন আইটেমকে ইন্ডিকেট করছে বা কোন আইটেমকে নির্দেশ করছে, কোন আইটেম নিয়ে এটি কথা বলছে। তাহলে দেখো আমরা পড়ে দেখলাম যে এটা অনুত্তীর্ণ বিমার কথা বলছে, তাহলে বিমার কথা, বিমা সংক্রান্ত যে আইটেমটি এখানে রয়েছে সেটিকে ইন্ডিকেট করছে। তাহলে আমার রেওয়া মিলে কী রয়েছে? অগ্রিম বিমা। তাহলে নিঃসন্দেহে আর কোনো আইটেমের সাথে এটি মিলে না, তাহলে এটি অগ্রিম বিমাকেই ইন্ডিকেট করছে। তাহলে সমন্বয়টা অ্যাকচুয়ালি কার সাথে করতে হবে বা কোন আইটেমটির সমন্বয় এখানে করতে হবে, আমি প্রথম ধাপে এটি পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে সমন্বয়টি পড়ে বুঝতে হবে যে রেওয়া মিলের কোন আইটেমকে এটি নির্দেশ করছে বা ইন্ডিকেট করছে। তাহলে আমরা দেখলাম অগ্রিম বিমা এই আইটেমটিকে নির্দেশ করছে। স্টেপ 2, সেটি হচ্ছে রেওয়া মিলের যে আইটেমটিকে এটি নির্দেশ করছে বা ইন্ডিকেট করছে সেটি কি আয়, ব্যয়, দায় না সম্পদ। আমরা সবাই এটা আইডেন্টিফাই করতে পারি, আমরা জানি যে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা সম্পদ। এখন আমার দ্বিতীয় ধাপ হচ্ছে যে রেওয়া মিলের যে আইটেমটিকে ইন্ডিকেট করছে সেটিকে আয়, ব্যয়, দায় না সম্পদ। তাহলে আসো আমরা দেখে নিই আইডেন্টিফাই করতে পারি কিনা। অগ্রিম বিমা, বলো অগ্রিম বিমা এটি আসলে কি? আমরা জানি শুধু বিমা যদি হয় তাহলে সেটি ব্যয় হয়, কিন্তু যদি কোনো খরচ বা ব্যয় অগ্রিম করা হয়ে থাকে তাহলে সেটি কি সম্পদ হিসেবে বিবেচিত হয়। কারণ এই খরচটি আমি অ্যাডভান্স করে ফেলি, আগেই করে ফেলি, যার ফলে কি না ভবিষ্যতে এই খরচটি আর করতে হবে না আমাকে, কিন্তু আমি সুবিধাটা লাভ করব। তাহলে ভবিষ্যতে যা কিছু পাওয়া যায় সেটি সম্পদের একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে অগ্রিম বিমা আমরা জানি যে এটি একটি সম্পদ। তাহলে আমার ফার্স্ট স্টেপ ছিল সমন্বয়টি পড়ে দেখতে হবে যে রেওয়া মিলের কোন আইটেমকে নির্দেশ করছে বা ইন্ডিকেট করছে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আইটেমটিকে নির্দেশ করছে সেটি আয়, ব্যয়, দায় না সম্পদ। তাহলে আমি দেখলাম যে এটি সম্পদ। তৃতীয় ধাপ হচ্ছে এই সমন্বয়টির ফলে উক্ত সম্পদটি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। তৃতীয় ধাপটি হলো যেই সমন্বয়টি দেয়া আছে সেটি পড়ে আমাকে বুঝতে হবে যে এই সমন্বয়ের ফলে এই রেওয়া মিলের যে আইটেমটিকে নির্দেশ করছে, যে সম্পদটির কথা বলা হচ্ছে, সেই সম্পদটি কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। কারণ এই দুটো ঘটনাই ঘটতে পারে, হয় বৃদ্ধি পাবে সমন্বয়ের ফলে নতুবা হ্রাস পাবে। তাহলে আমি পড়ে দেখব যে এখানে কি হয়েছে ঘটনা। এখানে আমাকে যে ইনফরমেশনটি দেওয়া হয়েছে সেটি বলা হয়েছে যে 31শে মার্চ তারিখে অনুত্তীর্ণ বিমা হচ্ছে 2000। লক্ষ্য রাখবে যে বিভিন্নভাবে ভাষাগত দিক থেকেও তোমাকে কনফিউজ করার কিন্তু একটি চেষ্টা করবে প্রশ্নকর্তা। তো কখনো বলে মেয়াদ উত্তীর্ণ, কখনো বলে যে অগ্রিম বিমার মেয়াদ শেষ হয়েছে। তো এখন এখানে বলছে অনুত্তীর্ণ বিমা। তো অনুত্তীর্ণ বিমা মানে কি? মেয়াদ উত্তীর্ণ যখন বলে যে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হওয়া মানেই হচ্ছে আমি যতটুকু অগ্রিম দিয়েছিলাম তার মধ্যে থেকে কিছু বিমার মেয়াদ শেষ হয়ে গেছে। তার মানে কি যতটুকু মেয়াদ উত্তীর্ণ হবে ততটুকু খরচ হবে। তো এখানে আবার বলছে যে 31শে মার্চ তারিখে অনুত্তীর্ণ বিমা। তো এই অনুত্তীর্ণ বিমা হচ্ছে মেয়াদ উত্তীর্ণের বিপরীত আসলে। অর্থাৎ এই অনুত্তীর্ণ বিমা মানে বোঝানো হচ্ছে যে বিমা, অগ্রিম বিমায় যত টাকা ছিল, কত ছিল আগে? 6000 টাকা। এখন সেখানে রয়ে গেছে 2000 টাকা। অর্থাৎ অগ্রিম বিমা আগে ছিল 6000, এখন মাস শেষে অগ্রিম বিমা হাতে রয়ে গেছে 2000। তাহলে দেখো এখানে এই কথাটাই কিন্তু আবার ভিন্নভাবেও বলতে পারতো
যে সারা বছরে বিমা বাবদ খরচ হয়েছে 4,000, তাহলেও কি বোঝা যেত যে অগ্রিম বিমা বাবদ আর কত রয়েছে হাতে, 2,000। তাহলে এই যে কথার যে একটা পরিবর্তন, অর্থাৎ বিভিন্নভাবে যে বলা, সেই বলাটাই কিন্তু চরমভাবে কনফিউজড করে আমাদেরকে। যেমন এখানে এখন যেটি বলা হচ্ছে যে মাস শেষে অগ্রিম বিমা রয়েছে 2,000, তো তুমি যদি তোমার কমন সেন্স থেকে চিন্তা করো তাহলে দেখবে যে এই লাইনটি কি ইন্ডিকেট করছে বা কি বোঝাচ্ছে, যে অগ্রিম বিমা রয়েছে 2,000, তাহলে কি সেটি সম্পদ? তাহলে সেটি যদি সম্পদ হয়, তাহলে এখন আমি যে জাবেদাটি দিব সেখানে কি আমি এই 2,000 টাকা যে রয়ে গেছে সেটি দেখাবো, নাকি 6,000 টাকা ছিল এখন 2,000 রয়ে গেছে, তার মানে 4,000 খরচ হয়ে গেছে, তাহলে কি জাবেদাটা খরচের দিব? এটা তোমাকে কে বলে দিবে? কারণ এখানে তো দুটো বিষয়ই হতে পারে, যে খরচের জাবেদাও হতে পারে, আবার যে 2,000 টাকা রয়ে গেছে সেটিও দেখানোর ব্যাপার থাকতে পারে। অর্থাৎ আমরা এই জায়গাটিতে গিয়ে চরমভাবে কনফিউজড হই। এখন এখানে দেখো, আমরা এই আইটেমটাকে বিশ্লেষণ করে দেখলাম যে অগ্রিম বিমা ছিল 6,000 টাকা, এটি সম্পদ। পরবর্তীতে বলা হচ্ছে যে মাসের শেষে অগ্রিম বিমা 2,000 টাকা। এই অনূর্তীর্ণ বিমা মানেই হচ্ছে যে রয়ে গেছে অগ্রিম বিমা 2,000 টাকা। তাহলে মাসের শেষে যে রয়ে গেছে 2,000 টাকা, শুরুতে ছিল 6,000 টাকা, আমি বুঝে নিলাম যে এখানে খরচ হয়েছে কত, 4,000 টাকা। বিমা বাবদ খরচ হয়েছে কত, 4,000 টাকা। তাহলে এই যে দুটো তিনটে বিষয় এখানে, যে বিমা সম্পদ 6,000 ছিল, মাস শেষে বিমা বাবদ অগ্রিম রয়েছে 2,000, আবার এই সারা মাসে খরচ হয়ে গেছে 4,000, তাহলে এই যে তিনটে বিষয় এখানে, তাহলে আমি জাবেদা কোনটার করব? আসলে সমন্বয় জাবেদা কোনটার দিব? আমি যদি সম্পদ দেখাই তাহলে সেখানে 6,000 টাকা হয়তো লিখতে হবে, আবার মাস শেষে রয়ে গেছে 2,000, তাহলে মাস শেষে যেটা রয়ে গেছে সেটাই তো ফ্যাক্ট। তাহলে কি আমি 2,000 টাকার সম্পদ দেখাবো, নাকি 6,000 টাকার সম্পদ দেখাবো, নাকি খরচ দেখাবো 4,000 টাকা? তাহলে এই যে এই প্রবলেমটির কারণেই আসলে সমন্বয় জাবেদা এতটা দুর্বুদ্ধ। কিন্তু এখন দেখো যে এটার কত সহজ বা সরল একটা সমাধান সম্ভব। আমরা প্রথম স্টেপ কি বলেছি, যে সমন্বয়ে যা বলা আছে সেটা রেওয়া মিলের কোন আইটেমকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে? আমরা দেখলাম যে এটি অগ্রিম বিমাকে নির্দেশ করে। সেকেন্ড স্টেপ হচ্ছে যেটিকে নির্দেশ করছে সেটি কি আয়, ব্যয়, দায় না সম্পদ, আমরা সেটাও আইডেন্টিফাই করলাম যে এটা একটা অ্যাসেট বা সম্পদ। তৃতীয় ধাপে বলেছি যে এই সমন্বয়ের ফলে রেওয়া মিলের আইটেমটি কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। তো দেখো, আমরা যেটি বললাম যে মাস শেষে অগ্রিম বিমা যদি 2,000 টাকা থাকে, তাহলে শুরুতে কত ছিল, 6,000 টাকা। তাহলে এখন তোমাকে বলছে অগ্রিম বিমা রয়েছে কত, 2,000, তাহলে কি কমে গেল, তার মানে কি হ্রাস পাচ্ছে। তাহলে এই যে হ্রাস পাচ্ছে, আমি কি বলেছি যে হয় হ্রাস পাবে নয়তো বৃদ্ধি পাবে। তাহলে তোমার এই সমন্বয়ের ফলে রেওয়া মিলের আইটেমটি যদি বৃদ্ধি পায়, যে কোনো আইটেম, ধরো আমি কি বলেছি এটা সম্পদ, সমন্বয়টি যদি এমন থাকতো যে যার ফলে এই রেওয়া মিলের আইটেমটি বৃদ্ধি পাচ্ছে, মানে আরও বাড়াতে হবে, তাহলে খুব সিম্পল ব্যাপার, ওইটা আগে কি ছিল, সম্পদ। তাহলে যদি বৃদ্ধি পায় আবারও সম্পদকে ডেবিট করতে হবে, কারণ এটা সম্পত্তি ছিল, এখন বৃদ্ধি পাচ্ছে, আমি কাহিনী পড়ে দেখলাম এটি বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ ডেবিট থাকে, আবারও এটাকে বৃদ্ধি করতে হলে কি করতে হবে, ডেবিট করতে হবে। যতবার বৃদ্ধি করতে হবে ততবারই ডেবিট করতে হবে। তাহলে যদি ব্যয় থাকে, ধরো বেতন রয়েছে, তাহলে আমি দেখলাম যে সমন্বয়ে বলা আছে বকেয়া বেতন, তাহলে আমি পড়ে দেখলাম যে এই সমন্বয়ের ফলে রেওয়া মিলের যে আইটেমটি বেতন বা ব্যয়টি, সেটি কি বৃদ্ধি পাচ্ছে, কারণ বকেয়া বেতনের ফলে বেতন বৃদ্ধি পাচ্ছে। তাহলে বেতন আগে ডেবিট ছিল,
এখন বৃদ্ধি পাচ্ছে যেহেতু আবারও বেতনকে কি করতে হবে, ডেবিট করতে হবে, অর্থাৎ যতবার বাড়াতে হবে ততবারই ডেবিট করতে হবে। তাহলে যখন আমরা তৃতীয় ধাপে দেখব যে এই সমন্বয়ের ফলে রেওয়া মিলের আইটেমটি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, যদি বৃদ্ধি পায় তাহলে রেওয়া মিলের আইটেমটি যা আছে আবারও তাই করতে হবে। তাহলে রেওয়া মিলের আইটেমটি কি আছে, অগ্রিম বীমা ডেবিট, তাহলে আবারও কি করতে হবে, বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে। প্রবলেম হচ্ছে যদি হ্রাস পায় তাহলেই আমরা চরমভাবে কনফিউজড হই এবং সেক্ষেত্রেই একটা চরম জটিলতার তৈরি হয়। তাহলে তোমরা এই ফর্মুলাটি মনে রাখবে যে যদি তৃতীয় ধাপে সমন্বয়ের ফলে রেওয়া মিলের আইটেমটি বৃদ্ধি পায় তাহলে আগে যা ছিল আবারও তাই করতে হবে, আর যদি হ্রাস পায় তাহলে মনে রাখবে জয় স্যারের ফর্মুলাটি ইউজ করতে হবে। জয় স্যারের ফর্মুলাটি কি? ফর্মুলাটি হচ্ছে রেওয়া মিলের যে আইটেমটি যাকে নির্দেশ করছে সেটি যদি সম্পদ হয়ে থাকে তাহলে তুমি মনে রাখবে তোমাকে ব্যয় দেখাতে হবে। রেওয়া মিলের যে আইটেমটি আমরা এখানে দেখেছি এটা যাকে ইন্ডিকেট করছিল সেটি কি ছিল, সম্পদ। তাহলে এই সমন্বয়ের ফলে যদি রেওয়া মিলের আইটেমটি হ্রাস পায় তাহলে জয় স্যারের ফর্মুলাটি ইউজ করতে হবে, এবং ফর্মুলাটি হচ্ছে যদি সম্পদ থেকে থাকে তাহলে কি দেখাতে হবে, ব্যয়। তাহলে রেওয়া মিলের ভিতরে যদি ব্যয় থাকে তাহলে কি দেখাতে হবে, সম্পদ। সম্পদ থাকলে ব্যয় দেখাতে হবে, ব্যয় থাকলে সম্পদ দেখাতে হবে। যদি রেওয়া মিলের ভিতরের আইটেমটি আয় হয়ে থাকে আর সমন্বয়ের ফলে যদি সেটি হ্রাস পায় তাহলে আমার ফর্মুলা অনুযায়ী তোমাকে দায় দেখাতে হবে। আবার যদি দায় থাকে তাহলে কি দেখাতে হবে, আয় দেখাতে হবে। খুব সহজ একটি ফর্মুলা। এই ফর্মুলাটি তুমি কোনো বইতে পাবে না, এটি আসলে তোমাদের সুবিধার্থে আমি নিজে একটু ঘাটাঘাটি করে একটু কৌশলগতভাবেই এটাকে বের করেছি এবং দেখেছি যে এটা 100% অ্যাপ্রোপ্রিয়েট। যত সমন্বয় জাবেদা রয়েছে পৃথিবীতে সমস্তটাই এই ফর্মুলার আওতায় আসবে, পড়বে। তুমি দেখো আমরা এখানে এটা করি কিভাবে, কত সহজে করা যাচ্ছে। তাহলে আমি বললাম ফার্স্ট স্টেপ সমন্বয়টি পড়ে আমরা দেখব কাকে নির্দেশ করছে, অগ্রিম বীমাকে নির্দেশ করছে। সেকেন্ড স্টেপ যাকে নির্দেশ করছে সেটি আয়, ব্যয়, দায় না সম্পদ, আমি দেখলাম এটি সম্পদ। থার্ড স্টেপ হচ্ছে সমন্বয়ের ফলে এই সম্পদটি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। তো এখানে আমি দেখলাম যে এই সমন্বয়ের ফলে এই সম্পদটি হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পেলে কার ফর্মুলা ইউজ করতে হবে, জয় স্যারের ফর্মুলাটি ইউজ করতে হবে। জয় স্যারের ফর্মুলাটি কি? ফর্মুলাটি হচ্ছে যদি সম্পদ হয়ে থাকে তাহলে ব্যয় দেখাতে হবে। তাহলে এখানে কি ছিল, সম্পদ। তাহলে আমরা ডিসিশন নিতে পারলাম যে এই ক্ষেত্রে আমাকে কি দেখাতে হবে, ব্যয় দেখাতে হবে। এই যে যখনই তুমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারবে, যখনই তুমি এই ডিসিশনটা নিয়ে নিতে পারবে যে তোমাকে কি আয় দেখাতে হবে না ব্যয় দেখাতে হবে না সম্পদ দেখাতে হবে না দায় দেখাতে হবে, তখন তোমার বাকি সম্পূর্ণ কাজ পানির মতো স্বচ্ছ, ক্লিয়ার হয়ে যাবে। কেমন দেখো, আমি এখানে ডিসিশন নিলাম কি যে ব্যয় দেখাতে হবে, এটাই ফাইনাল, এটাই পারফেক্ট, ব্যয় দেখাতে হবে। এবার দেখো কত টাকার জাবেদা হবে, ব্যয় দেখাতে হবে। তাহলে এখানে ব্যয়ের নামটা কি হবে, অগ্রিম বীমা তো সম্পদ, তাহলে ব্যয়ের নামটা হবে বীমা খরচ। তাহলে ব্যয় দেখাতে হবে, ব্যয় কত, এটা তুমি প্রশ্ন করলেই সহজে উত্তর পেয়ে যাবে যে অগ্রিম বীমা 6,000 টাকা ছিল আগে, এখন অগ্রিম বীমা রয়েছে কত, 2,000, তাহলে খরচ হয়েছে কত, 4,000। যখনই আমি সিদ্ধান্ত নিতে পারলাম যে ব্যয় দেখাতে হবে তখন কিন্তু ব্যয়টা আমার চোখের সামনেই, আমি খুব সহজেই সেটাকে বের করে ফেলতে পারবো। তাহলে এখানে এই আইটেমটার জন্য আমি যা বুঝতে পারলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে আমাকে ব্যয় দেখাতে হবে এবং এই ব্যয়টার পরিমাণ কত, 4,000। তাহলে আমি যদি বীমা খরচ এই ব্যয়টা যদি আমি দেখাই, দেখো বীমা খরচ আমরা এই প্রথম আমার আইটেমটার জন্য আমরা যে জাবেদাটি দিব সমন্বয় জাবেদা, সেটি হচ্ছে যেহেতু ব্যয় দেখাতে হবে তাহলে আমরা জানি ব্যয় কি হয়, ডেবিট হয়। তাহলে আমরা লিখব বীমা খরচ হিসাব ডেবিট 4,000 টাকা।
এই যে ব্যয়টা আমরা দেখালাম, এই ব্যয়টাকে আমরা নগদে করলাম নাকি আমার অগ্রিম বীমা থেকে সমন্বয় হয়ে যাবে? আমার অগ্রিম বীমার পরিমাণ কমে যাবে। তাহলে অগ্রিম বীমা সম্পদ ছিল, এখন কমে গেলে এটা কি ক্রেডিট হয়ে যাবে। তাহলে বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট 4000 টাকা। ব্যাস হয়ে গেল সমন্বয় জাবেদা। দ্বিতীয় অংশে দেখো বলেছে অব্যবহৃত সাপ্লাইস 1200। দেখো অনেকটা একই রকম ব্যাপার। এখানে প্রথম স্টেপ আমার ফর্মুলা অনুযায়ী যে কাকে ইন্ডিকেট করছে, সাপ্লাইসকে ইন্ডিকেট করছে। তাহলে সাপ্লাইসকে যদি ইন্ডিকেট করে তাহলে দ্বিতীয় স্টেপ অনুযায়ী সাপ্লাইসটা কি, আয় দায় না সম্পদ। তো আমরা দেখলাম যে সাপ্লাইসটা এখানে হচ্ছে সম্পদ। তাহলে সাপ্লাইস যদি সম্পদ হয় তাহলে অব্যবহৃত সাপ্লাইস 1200। তাহলে এখন তৃতীয় ধাপে আমাকে পরে বুঝতে হবে যে এই সাপ্লাইসটা এই সমন্বয়ের ফলে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। তাহলে সাপ্লাইস ছিল কত 18,000, এখন অব্যবহৃত সাপ্লাইস কত 1200। তার মানে শুরুতে আমি সাপ্লাইস কিনেছিলাম 18,000 টাকার, এখন অব্যবহৃত সাপ্লাইস তার মানে যেটি ব্যবহার হয়নি সেটার পরিমাণ কত 1200। তাহলে শুরুতে ছিল 18,000 আর এখন 8,000, শুরুতে ছিল 8,000, এখন অব্যবহৃত রয়েছে 1200। তার মানে কি কমে যাচ্ছে। তৃতীয় ধাপ অনুযায়ী এই সমন্বয়ের ফলে এটি কমে যাচ্ছে। কমে গেলে কার ফর্মুলা ইউজ করতে হবে? জয় স্যারের ফর্মুলাটি ইউজ করতে হবে। এবং জয় স্যারের ফর্মুলাটি কি, যে যদি সম্পদ থাকে তাহলে ব্যয় দেখাতে হবে। তাহলে দেখো ভিতরে কি আছে, এটা সম্পদ, তাহলে ব্যয় দেখাতে হবে। তাহলে আমি ডিসিশন নিতে পারলাম যে এখানে ব্যয় দেখাতে হবে। এখানে ব্যয়ের নামটা কি হবে আমরা সবাই জানি, সাপ্লাইস খরচ। এখন ব্যয় যে দেখাতে হবে, ব্যয় কত টাকা দেখাবো তুমি এটা দেখলেই বুঝতে পারবে যে সাপ্লাইস ছিল 8,000, অব্যবহৃত রয়েছে কত 1200, তাহলে 6,800 টাকা ব্যয় হয়েছে। তাহলে সাপ্লাইস খরচ হিসাব ডেবিট 6,800 আর সাপ্লাইস এর পরিমাণ কমে গেছে, তাহলে সাপ্লাইস হিসাব ক্রেডিট 6,800। ব্যাস, সো সিম্পল। 3 নাম্বার বলা হয়েছে অনুপার্জিত সেবায়ের 1/3 অর্জিত। তাহলে কাকে ইন্ডিকেট করছে? এই অনুপার্জিত সেবায়কে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এটি কি অনুপার্জিত সেবায়, এটি হচ্ছে একটা দায়। কারণ আনআর্নড সার্ভিস রেভিনিউ যেটিকে বলা হয়, যে আমরা টাকা নিয়েছি কিন্তু এখনো সেবাটি প্রদান করিনি, তাহলে এই অনুপার্জিত সেবায় একটি দায়। তাহলে আমি কাকে ইন্ডিকেট করছি? অনুপার্জিত সেবায়কে। এই আইটেমটি আয় ব্যয় দায় না সম্পদ, সেকেন্ড স্টেপ অনুযায়ী এটি দায়। আচ্ছা, এখন এই সমন্বয়ের ফলে এটি বাড়ছে না কমছে? দেখো অনুপার্জিত সেবায় ছিল কত 12,000, এখানে বলা হচ্ছে অনুপার্জিত সেবায়ের 1/3 অর্জিত হয়েছে। তার মানে আমার যে 12,000 টাকা অনুপার্জিত সেবায় ছিল তার 1/3 মানে 3/1 তাহলে 3/1 মানে কত 4,000 টাকা। তাহলে 4,000 টাকা অর্জিত হয়েছে। এই 4,000 টাকা অর্জিত হওয়ার মানে হচ্ছে তুমি কারো কাছ থেকে 12,000 টাকা নিয়েছিলে কিন্তু সার্ভিসটা দাওনি বা কাজটা করে দাওনি, এরকম একটা অবস্থায় ছিলে। এখন 1/3 অর্জিত হয়েছে মানে 1/3 অর্থাৎ 4,000 টাকার কাজ তুমি করে দিয়েছো, তাহলে তোমার কিছুটা দায় মুক্তি ঘটেছে। তাহলে দেখো আমি ফার্স্ট স্টেপ অনুযায়ী বলছি এটাকে ইন্ডিকেট করে, দ্বিতীয় স্টেপ অনুযায়ী এটা একটা দায়, তৃতীয় স্টেপ অনুযায়ী এই সমন্বয়ের ফলেও এই আইটেমটি কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। তাহলে কার ফর্মুলা ইউজ করতে হবে? জয় স্যারের ফর্মুলাটি ইউজ করতে হবে। এটা মুখস্থ করে ফেলবা সবাই। তাহলে জয় স্যারের ফর্মুলাটি কি? দায় আছে ভিতরে, তাহলে কি দেখাতে হবে? দায় থাকলে আয় দেখাতে হবে, আবার আয় থাকলে দায় দেখাতে হবে। তাহলে দায় থাকলে আয় দেখাতে হবে। তাহলে আমি ডিসিশন নিতে পারলাম যে এখানে আমাকে কি করতে হবে? আয় দেখাতে হবে। তাহলে এবার বলো আয়ের পরিমাণ কত? এখানে তুমি 12,000 টাকা কারো কাছ থেকে নিয়েছিলে কিন্তু কাজ করে দাওনি, 1 টাকাও কিন্তু তোমার আয় হয়নি, অর্থাৎ ওইটাকে তুমি আয় বলতে পারবা না, সেটা জায়েজ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি কাজ করে দিবা। এখন 4,000 টাকার কাজ করে দেওয়ায় ওই 4,000 টাকা তুমি আয় হিসাবে দেখাতে পারবে।
তাহলে এখানে তোমার আয়ের পরিমাণ কত? 4000। তাহলে অনুপার্জিত সেবা আয় এটা একটা দায়, এর যতটুকু অংশ অর্জিত হবে ততটুকুই তোমার আয় হবে। তার মানে এখানে আয় দেখাতে হবে, আমরা জানি আয় ক্রেডিট হয় এবং এই আয়ের নামটা হবে সেবা আয়। তাহলে সেবায় ক্রেডিট হচ্ছে 4000। অনুপার্জিত সেবায় একটা দায় ছিল, এই দায়টা এখন কমে যাবে। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট। তাহলে আমরা এখানে লিখব অনুপার্জিত সেবা আয় ডেবিট 4000 টাকা। বাস শেষ। লাস্ট প্রাপ্য সেবায় 2000। এখানে বলা হচ্ছে প্রাপ্য সেবায় 2000 মানে হচ্ছে সেবা প্রদান করেছি কিন্তু এখনও টাকা পাওয়া যায়নি। আমার অলরেডি সেবা আয় বাবদ 60,000 টাকা আয় এখানে দেখানো হচ্ছে। আবার অনুপার্জিত সেবায়ের কিছু অংশ অর্জিত হওয়ায় আরও 4000 টাকা কিন্তু সেবায়ের সাথে যুক্ত হয়ে গেল 64,000। এখানে আমি দেখছি আরও প্রাপ্য সেবা 2000 রয়েছে, তার মানে কাজ করে দিয়েছি, টাকা পাইনি। যদি প্রশ্নে আসে যে সেবায়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে কিন্তু 3টা বিষয়কেই সমন্বয় করতে হবে। তাহলে প্রাপ্য সেবায় 2000 খুব সিম্পল একটা ব্যাপার। আমরা ধারে পণ্য বিক্রয় করলে যেটি হয় ঠিক একইভাবে ধারে সেবা প্রদান করলেও তাই হয়। এখানে জাবেদাটা সাধারণ জাবেদাই হবে, এখানে জটিল কিছু নেই। প্রাপ্য হিসাব ডেবিট 2000, অর্থাৎ আমার দেনাদার তৈরি হলো, আমি কাজ করে দিয়েছি কিন্তু টাকা পাইনি, তাহলে সে আমাকে টাকা দিবে, সে আমার দেনাদার। প্রাপ্য হিসাব ডেবিট 2000, আর এর ফলে আমার সেবায় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেবায় ক্রেডিট হচ্ছে 2000। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছো বিষয়টি। আর এই বিষয়টি বেশি ভালো যদি বুঝে ফেলো আর এতটাই কনফিডেন্ট হয়ে যাও যে আর বাসায় গিয়ে টাচ করারই দরকার পড়বে না, তাহলে কিন্তু এটা এভাবেই থাকবে। পরীক্ষার খাতায় এটাকে লেখার মতো ক্ষমতা কিন্তু আর অর্জিত হবে না। কাজেই যতটুকুই শিখেছো, যদি মনে হয়ে থাকে যে 3 মাসের কাজ একদিনে হয়ে গেছে, তাহলে আশা করব অবশ্যই নিজেও বাসায় 3 মাসের কাজটা একদিনে করে ফেলবে। এটা ইমপ্লিমেন্ট করবে বাসায় গিয়ে। বাসায় বসে তোমরা যতগুলো সমন্বয় জাবেদা রয়েছে তার মধ্যে থেকে তোমার পক্ষে যতগুলো সম্ভব হয় প্র্যাকটিস করবে। একটা মাত্র ফর্মুলা, খুব সংক্ষিপ্ত, খুব ছোট, এর চাইতে সহজ করে আমার মনে হয় না যে আর কেউ তোমাদেরকে এটা বোঝাতে পারবে। কাজেই এই সহজ বিষয়টাকে সহজভাবেই কাজে লাগাও। আর সমন্বয় জাবেদা এমন একটা বিষয় আমি বলেছি যেটা তোমাদের বাধ্যতামূলক, যে চ্যাপ্টার আর্থিক বিবরণী, যেটা প্রথম পত্রে 20, দ্বিতীয় পত্রেও 20, এই দুটো চ্যাপ্টার করলে একটা স্টুডেন্টের 5 নাম্বার হয়ে যায়। তাহলে এই জায়গাটাতে যেহেতু এটা ব্যাপক ভূমিকা রাখবে, কাজেই যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে, যারা একটু পিছিয়ে আছো মনে করছো, তারা অবশ্যই এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নেবে এবং বাসায় অবশ্যই চেষ্টা করবে। তারপরও যদি কোনো প্রবলেম হয়, ফেস করো, তাহলে আমি তো আছেই। আমরা মেসেঞ্জারে তোমরা লিখতে পারো, কমেন্ট করতে পারো, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি পরবর্তীতে আবারও এটা তোমাদেরকে প্রয়োজনে দেখিয়ে দেব। তো আজকে সমাপনী দাখিলা আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু এই একটা টপিকসকে খুব ভালোভাবে আসলে বোঝানোর চেষ্টা করে সেটার জন্য আর কোনো সময় আমার হাতে অবশিষ্ট নেই। কাজেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।